আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ সেখানে হামলা চালাচ্ছে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সেখানে, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি, সেখানে র্যাবের 6 থেকে 7 জন সদস্যকে সেখানে আটকে রেখেছে। এমনটা আমরা জেনেছি। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরপরই দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারপরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কেন ভয়াবহ সে প্রশ্ন করে কোনো লাভ নেই। তিনি শুধু সংসদে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য নিজেই দিয়ে যাবেন। মানুষের প্রতি তার কোনো দয়া মায়া, মানুষের প্রতি ভালোবাসা নেই। নিরাপত্তা বিধান করা তো দূরের কথা, জনগণ এখন তাদেরকে ভুয়া ভুয়া বলে দুয়ো দিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো জীবন বাঁচাতে সকলেই রাস্তায় নামবে। কিন্তু তার আগে আসুন ঘুরে আসি চট্টগ্রামের জঙ্গল সালিমপুর থেকে, কারণ আজকে সেখানে যা ঘটছে কাল সারা দেশে সেটাই ঘটবে বলে মনে হচ্ছে। রাষ্ট্র কতটা দুর্বল, কতটা অসহায়, কতটা ভেতর থেকে পচে গলে গেলে রাতের আধারে একটি সশস্ত্র বাহিনী র্যাবের ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানোর সাহস পায় বলুন তো? আমরা জানি আফগানিস্তান বা পাকিস্তানে এসব ঘটনা ঘটে, বাংলাদেশে গত 15 বছরে ঘটেছে। জঙ্গল সালিমপুরের আলীনগরে যা ঘটেছে সেটি কোনো সাধারণ সন্ত্রাসী হামলা নয়, এটি রাষ্ট্রের বুকের উপর দাঁড়িয়ে রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। গভীর রাতে গুলি, তারপর বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়াল এবং অবকাঠামো গুড়িয়ে দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনী যাতে ঢুকতে না পারে সেজন্য রাস্তা এবং কালভার্ট কেটে দেওয়া, এগুলো কোনো ছিচকে অপরাধীর কাজ নয়। সবচেয়ে বড় কথা, একথা গোপন এবং বলা হচ্ছে না যে কজন র্যাব সদস্যকে এই সন্ত্রাসী বাহিনী তুলে নিয়ে গেছে। একটি সংগঠিত সন্ত্রাসের সামরিক কৌশল আমরা দেখতে পাই এখানে। তারা জানে বাহিনী কিভাবে আসে, কোথায় রাস্তা কাটলে গাড়ি আটকে যাবে, কোথায় বাধা দিলে অভিযান বিলম্বিত হবে। অর্থাৎ সন্ত্রাসীরা শুধু অস্ত্রধারী নয়, তারা আত্মবিশ্বাসী, পরিকল্পিত এবং রাষ্ট্রের দুর্বলতা সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন। জঙ্গল সালিমপুর বহু বছর ধরে বাংলাদেশের ভেতরে আরেক বাংলাদেশ হয়েছিল। 3100 একর খাস জমির উপর ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্র ব্যবসায়ী আর রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা বাহিনীগুলো নিজেদের শাসন চালিয়েছে সেখানে। প্রশাসন জানতো, পুলিশ জানতো, রাজনীতিকরা জানতো, সবাই জানতো আসলে, কিন্তু সবাই ছিল চুপ। কেন? কারণ এই দেশে সন্ত্রাসী শুধু সন্ত্রাসী নয়, সে কারো না কারো ক্যাডার, কোনো না কোনো দলের ছত্রছায়ায় বেড়ে ওঠা মদতপুষ্ট বাহিনী, কারো ভোটের মেশিন, কারো জমি দখলের হাতিয়ার, কারো রাজনৈতিক বিনিয়োগ। গত মার্চে 3200 সদস্যের যৌথ বাহিনী গিয়ে জঙ্গল সালিমপুরের নিয়ন্ত্রণ নিয়েছিল। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, রাষ্ট্রের প্রায় সব শক্তি সেখানে নামানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এত বড় অভিযানের পরও ইয়াসিন, রোকন, মশিউরদের মতো শীর্ষ সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেল কিভাবে? কার সাথে তাদের যোগাযোগ? সরকারের কোন মন্ত্রী, কোন ক্ষমতাবান ব্যক্তি তাদেরকে শেল্টার দেয় বলুন? তাহলে এই অভিযান কি শুধু দৃশ্যমান শক্তি প্রদর্শন ছিল, নাকি মূল নেটওয়ার্ক অক্ষত রেখেই কিছু দেয়াল ভাঙা, কিছু লোক ধরা, কিছু ছবি তোলা হয়েছিল? কারণ বাস্তবতা বলছে সন্ত্রাসী কাঠামো ভাঙেনি, তারা পালিয়েছিল, অপেক্ষা করেছে, তারপর ফিরে এসে রাষ্ট্রের ক্যাম্পেই হামলা চালিয়েছে। এই জায়গায় আপনি অনেক প্রশ্ন তুলতে পারবেন, এবং সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে সরকারের ব্যর্থতার। আপনার কি মনে হয় না সরকার এখানে ব্যর্থ? সরকার ক্ষমতায় এসেছে, রাষ্ট্র মেরামতের কথা বলে রাষ্ট্রকে আরো বেশি দলীয়, দুর্বল এবং ভীত বানিয়ে ফেলে। অবৈধ ইউনূস সরকার যে প্রশাসনিক ধ্বংসস্তূপ রেখে গেছে, তারেক রহমানের সরকার সেটির উপর দাঁড়িয়ে আরেক দফা অরাজকতা তৈরি করছে। তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের নামে যারা রাজপথে সহিংসতাকে রাজনীতির ভাষা বানিয়েছিল, সেই জুলাই সন্ত্রাসীদের নায়ক বানানোর ফল আজ দেখতে পাচ্ছে জাতি। যখন আইন ভাঙাকে বিপ্লব বলা হয়, দখলকে গণ আন্দোলন বলা হয়, রাষ্ট্রীয় বাহিনীকে অপমান করার, হত্যা করার সাহস দেখানোর দায় মুক্তি দেওয়া হয়, তখন ইয়াসিন বাহিনী বুঝে যায় যে রাষ্ট্রকে ভয় পাওয়ার কিছু নাই।
এই রাষ্ট্র আসলে ছোট জগন্নাথ। এই অরাজকতার সবচেয়ে ভয়ঙ্কর সুবিধাভোগী যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। তারা সবসময় রাষ্ট্রের দুর্বল মুহূর্তের অপেক্ষায় থাকে। প্রশাসন দুর্বল হলেই তারা এলাকায় এলাকায় আধিপত্য তৈরি করে, ধর্মের মুখোশ পরে পেশি শক্তি চালায়, রাজনৈতিক শূন্যতার ভেতর সন্ত্রাসী কাঠামো দাঁড় করায়। বিএনপি সরকার ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে এই শক্তিগুলোকে মাঠে জায়গা করে দিচ্ছে। ফলাফল হলো সন্ত্রাস এখন আর আড়ালে নেই, সন্ত্রাস এখন রাষ্ট্রের একেবারে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, বুক চিতিয়ে কথা বলছে। কেউ যদি মনে করেন যে জঙ্গল সলিমপুর শুধু পাহাড়ি খাস জমির সমস্যা, তিনি ভুল করবেন। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর জেলা কক্সবাজারে আদালত চত্বরে যা ঘটেছে তা আরো ভয়াবহ বার্তা দিচ্ছে আমাদেরকে। কক্সবাজার জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণ, পাশে পুলিশ সুপারের কার্যালয়, সেখানে প্রকাশ্যে একজন সাক্ষীকে গুলি করে মারধর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিও। অভিযোগ তার অভিযোগ নেই, আসলে তো হয়েছে ঘটনা। আপনি ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আদালত যেখানে মানুষ নিরাপত্তা এবং ন্যায় বিচারের আশায় যায়, সেই জায়গায় যদি বন্দুকবাজদের মঞ্চে পরিণত হয় আসলে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? থানায়, আদালতে, রাস্তায়, নাকি ঘরে বসে বসে অপেক্ষা করবে কখন কারা এসে তাদেরকে তুলে নিয়ে যাবে বলুন? আরো লজ্জার বিষয় হলো এই ঘটনায় উভয় পক্ষই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। অর্থাৎ ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল এখন আদালত প্রাঙ্গণে গুলির ভাষায় মীমাংসা হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নেতারা গুলিবিদ্ধ হচ্ছেন, সাক্ষী তুলে নেওয়া হচ্ছে, মানুষ ভিডিও করছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি দেখা যাচ্ছে না। এটাই মাফিয়া রাজনীতির চেহারা। আপনারা মাফিয়া মাফিয়া করে গলা ফাটিয়েছিলেন, এই তো মাফিয়া। মাফিয়া রাজনীতি তো চলছে এখন। যেখানে দল রাষ্ট্রের উপর উঠে যায়, সেখানে আদালত নিরাপদ থাকে না, সাক্ষীও নিরাপদ থাকে না, সাধারণ নাগরিক তো নয়। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আর কক্সবাজারের আদালত চত্বর, আপনি একটা ছবি, আসলে এটা দুইটা ফ্রেম, দুইটা জায়গা। একদিকে সন্ত্রাসীরা র্যাব ক্যাম্পে হামলা করছে, অন্যদিকে আদালত থেকে সাক্ষী তুলে নিয়ে যাচ্ছে। একদিকে রাস্তা কেটে রাষ্ট্রীয় বাহিনীকে আটকে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিচার প্রাঙ্গণকে বন্দুকের আওতায় আনা হচ্ছে। এর মানে পরিষ্কার, রাষ্ট্রের কর্তৃত্ব আসলে ভেঙে পড়েছে। আর যখন রাষ্ট্রের কর্তৃত্ব ভেঙে পড়ে, তখন আইন নয় অস্ত্র কথা বলে, বিচার নয় গডফাদার সিদ্ধান্ত নেয়, নাগরিক নয় ক্যাডার নিরাপদ থাকে। আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন কেউ যদি ধুরন্ধর দেখে থাকেন। ধুরন্ধর সিনেমার শুটিং হচ্ছে বাংলাদেশে। এটা শুটিং নয়, এটা আসলে বাস্তবতা। তারেক রহমানের সরকার এখন যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালাতে চায়, তাহলে তারা হয় অন্ধ, নয়তো সুবিধাভোগী, সবচেয়ে বড় ধুরন্ধর। কারণ অপরাধীরা জানে তাদের পেছনে রাজনৈতিক ছায়া আছে, তারা জানে প্রশাসন ভীত, পুলিশ বিভ্রান্ত, আদালত অনিরাপদ, সরকার ব্যস্ত ক্ষমতার হিসাব কষতে। এই সুযোগেই জুলাই সন্ত্রাসী, জামায়াত শিবিরের ক্যাডার, ভূমিদস্যু, দলীয় বন্দুকবাজ সবাই মিলে বাংলাদেশকে ধীরে ধীরে একটি মাফিয়া রাষ্ট্রের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আজ জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্প গুড়িয়ে দেওয়া হচ্ছে, কাল সাধারণ মানুষের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে। আজ কক্সবাজার আদালত থেকে সাক্ষী তুলে নেওয়া হচ্ছে, কাল যে কোনো নাগরিককে রাস্তা থেকে তুলে নেওয়া হবে, হচ্ছেও। হবে কি বলছি, বাংলাদেশে ধুরন্ধর কাণ্ড চলছে। আজ রাস্তা কেটে বাহিনী ঠেকানো হচ্ছে, কাল শহর কেটে, এলাকা কেটে, প্রতিষ্ঠান কেটে সন্ত্রাসীরা নিজেদের রাজ্য বানিয়ে ফেলেছে। ইতোমধ্যে ধুরন্ধর কাণ্ড চলছে। এই হলো তারেক রহমানের সরকারের আইন শৃঙ্খলার বাস্তব চিত্র, যার স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তারেক রহমানের চাইতেও ক্ষমতাবান কখনো কখনো। কারণ তারেক রহমান কথা বলতে পারেন না, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন সালাউদ্দিন আহমেদ। জনগণ এখন ভুয়া ভুয়া বলছে তাদেরকে, কারণ তারা বুঝে গেছে এই সরকার নিরাপত্তা দিতে পারে না। যে সরকার র্যাব ক্যাম্প রক্ষা করতে পারে না, আদালত প্রাঙ্গণ রক্ষা করতে পারে না, সাক্ষী রক্ষা করতে পারে না, সে সরকার মানুষের জীবন রক্ষা করবে কিভাবে বলুন? জঙ্গল সলিমপুরের ধ্বংসস্তূপ আর কক্সবাজার আদালতের রক্তাক্ত মাটি আজ বাংলাদেশকে সতর্ক করছে। রাষ্ট্র যদি এখনই সন্ত্রাসী, গডফাদার, দলীয় ক্যাডার এবং যুদ্ধাপরাধীদের রাজনীতির জোট ভাঙতে না পারে, তাহলে আজ যা ঘটছে জঙ্গল সলিমপুরে, সারা দেশে সেটাই ঘটবে, ধুরন্ধর কাণ্ড ঘটবে। সবচাইতে বড় কথা, সরকার ব্যস্ত আওয়ামী লীগ ঠেকানোর নামে। আওয়ামী লীগের জন্য মিছিল করলে, রাজপথে মিছিল করলে 26 জনকে আটক করে ধানমন্ডি থেকে। আর সরকার পারে না এই ক্যাডার, ভয়ঙ্কর সন্ত্রাসী যারা জঙ্গল সলিমপুরের দখল নেয়,
র্যাবকে ঠেকিয়ে দেয় তাদেরকে কিছু করতে। ধুরন্ধর কাণ্ড ঘটছে না বাংলাদেশে, বলেন তো? ধুরন্ধর কাণ্ড ঘটছে। সবচেয়ে বড় ধুরন্ধর কে লেখন, মানে জানান তো আমাদেরকে প্লিজ, সবচেয়ে বড় ধুরন্ধর কে আপনার মতে? ভালো থাকবেন সবাই।